আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ভিডিও সহজ পাঠ বাই মাহফুজা। আজকে আমরা আলোচনা করব দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর 1898। ফৌজদারি কার্যবিধি 1898 সালের আইনটি আনা হয়েছে মূলত ফৌজদারি বিষয়ক বিবাদ নিষ্পত্তির লক্ষ্যে। ফৌজদারি আদালতের সৃষ্টিও হয় এরই জন্য। এটি মূলত একটি পদ্ধতিগত আইন। দণ্ডবিধি হলো মূল আইন এবং এটি ফৌজদারি কার্যবিধি ছাড়া একদমই পরিপূর্ণ নয়। আমরা আইন সহজে মনে রাখার জন্য একটি আইনের সাথে অন্য আরেকটি আইন সহজে মিলিয়ে পড়ার চেষ্টা করি, যেন আইনগুলো আমাদের মনে থাকে। তেমনি পেনাল কোড ছাড়া ফৌজদারি কার্যবিধি একদমই পরিপূর্ণ নয়। 1861 সালে এ আইন প্রথম উত্থাপিত হয়। পরবর্তীতে 1898 সালের 1 জুলাই আইনটি কার্যকর হয়। এই আইনে 9টি বিভাগ রয়েছে, 47টি অধ্যায়, 565টি ধারা এবং সাথে রয়েছে 5টি তফসিল। তফসিলটি 1914 সনের 10 নং আইন দ্বারা বাতিল করা হয়েছে। তফসিল 2 এ অপরাধসমূহের বিবরণ আলোচনা করা হয়েছে এবং তফসিল 3 এ বলা আছে ম্যাজিস্ট্রেটদের সাধারণ ক্ষমতা সম্পর্কে। তফসিল 4 এ বলা আছে যে সকল ম্যাজিস্ট্রেটকে অতিরিক্ত ক্ষমতা অর্পণ করা যেতে পারে এবং তফসিল 5 এ বলা আছে ফরম সমূহ সম্পর্কে। সেখানে আসামিদের প্রতি সমন, গ্রেফতারের পরোয়ানা, আসামি হাজির হওয়ার জন্য হুলিয়া, সাক্ষী হাজির হওয়ার জন্য হুলিয়া ইত্যাদি রয়েছে। এবার দেখে নেওয়া যাক কিছু ইম্পর্টেন্ট সেকশন। এই সেকশনগুলো সিআরপিসি তে যথেষ্ট পরিমাণ গুরুত্বতা বহন করে। এই সেকশনগুলো যে শুধুমাত্র পড়লে হবে তা নয়, প্রত্যেকটা সেকশনই যথেষ্ট পরিমাণ গুরুত্বপূর্ণ। তা প্রত্যেকটা সেকশনই গুরুত্ব সহকারে দেখবেন এবং এই সেকশনগুলো একটু ভালোভাবেই দেখবেন। পরবর্তীতে যদি কোনো সমস্যার সম্মুখীন হন অবশ্যই আমাদেরকে জানাবেন, সেই ক্লাসগুলো আমাদের নেওয়া হবে। গুরুত্বপূর্ণ ধারাগুলোর মধ্যে সবার প্রথমে রয়েছে সেকশন 6, কিন্তু তার আগেই আমি কিছু ইম্পর্টেন্ট কথা বলে নিচ্ছি। যেমন মাজদার হোসেন বনাম রাষ্ট্র মামলায় সুপ্রিম কোর্টের রায়ে বিচার বিভাগ পৃথকীকরণের পর ফৌজদারি কার্যবিধিতে ব্যাপক সংশোধনের প্রয়োজনীয়তা দেখা দেয়। অবশেষে সরকার দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্স 2007 অর্ডিন্যান্স নাম্বার 2 অফ 2007 জারি করে। ফৌজদারি কার্যবিধিতে বিপুল সংশোধনী আনায়ন করা হয়। 2007 সালের 1 নভেম্বর থেকে বাংলাদেশে বিচার বিভাগ সম্পূর্ণরূপে স্বাধীনভাবে কাজ শুরু করে। এই কথাটি বলার একটা মাত্রই উদ্দেশ্য, সেটি হচ্ছে বেশিরভাগ প্রিলিতে দেখা যাচ্ছে এই কোশ্চেনটি দেখা যায়, যার কারণে এটি সর্বপ্রথমে ক্লিয়ার করে দিলাম। মূল ধারায় ফিরে আসা যায়। ক্লাসেস অফ ক্রিমিনাল কোর্টস। ক্রিমিনাল কোর্টস মূলত দুই ধরনের, একটি হচ্ছে কোর্ট অফ সেশনস আর একটি হচ্ছে কোর্ট অফ ম্যাজিস্ট্রেট। কোর্ট অফ সেশনে রয়েছে 3 ধরনের জাজেস। এক নাম্বার হচ্ছে সেশন ডিস্ট্রিক্ট জাজ, সেকেন্ড হচ্ছে অ্যাডিশনাল সেশন জাজ অ্যান্ড থার্ড জয়েন্ট সেশন জাজ। অ্যান্ড কোর্ট অফ ম্যাজিস্ট্রেটে দেখা যাচ্ছে 2 ধরনের ম্যাজিস্ট্রেট কোর্ট রয়েছে, যেমন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আর আরেকটি হচ্ছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটটা আসলে তাহলে কি? এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হচ্ছে যারা বিসিএস এর মাধ্যমে ম্যাজিস্ট্রেট নিয়োগপ্রাপ্ত হন, তাদেরকে বলা হচ্ছে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বলতে যারা বিজিএস দিয়ে সরাসরি নিয়োগপ্রাপ্ত হয় বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন দ্বারা, তাদেরকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে আখ্যায়িত করা হয়। ম্যাজিস্ট্রেট কোর্ট মূলত 2 ধরনের, একটি হচ্ছে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট, আরেকটি হচ্ছে নন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট। মেট্রোপলিটন এরিয়ার মধ্যে যে ম্যাজিস্ট্রেট কোর্ট রয়েছে তাকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট বলা হচ্ছে এবং মেট্রোপলিটন এরিয়ার বাহিরে যে ম্যাজিস্ট্রেট কোর্ট রয়েছে তাকে নন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট বলা হচ্ছে। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে রয়েছে 3 ধরনের জাজেস, যেমন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। এবং নন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটে রয়েছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। চলুন এবার দেখে নেওয়া যাক কোর্ট অফ সেশন। কোর্ট অফ সেশন রয়েছে সেকশন 9 এ। কিন্তু কিছুক্ষণ আগে যখন আমরা দেখলাম দ্য ক্লাসেস অফ ক্রিমিনাল কোর্টস, সেখানে 2 ধরনের ভাগ রয়েছে ক্রিমিনাল কোর্টসের। একটি হচ্ছে কোর্ট অফ সেশন আর আরেকটি হচ্ছে কোর্ট অফ ম্যাজিস্ট্রেট। এই কোর্ট অফ সেশনে সেকশন 9 এ বলা আছে দায়রা বিভাগে দায়রা আদালত কিভাবে স্থাপন হবে এবং দায়রা আদালতে যে জাজ থাকবেন বিচারালয়ে, সে জাজগুলো কিভাবে নিয়োগপ্রাপ্ত হবেন সেই সম্পর্কে এই ধারায় বলা আছে। চলুন দেখে নেওয়া যাক।
1 নাম্বার, দায়রা বিভাগের জন্য সরকার দায়রা আদালত স্থাপন করবেন এবং দায়রা জজ নিয়োগ করবেন। এলাকা যদি মেট্রোপলিটন এরিয়া এর মধ্যে হয়, আদালতকে মেট্রোপলিটন দায়রা আদালত বলা হবে। সেকেন্ড, দায়রা আদালত কোন কোন জায়গায় স্থাপন হবে সেটি সরকার গেজেট প্রদানের মাধ্যমে আদেশ জারি করবেন। থার্ড, এক বা একাধিক আদালতের কাজের জন্য অতিরিক্ত দায়রা জজ বা সহকারী জজও নিয়োগ করবেন। ফোর্থ অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট, সংবিধানের 133 নং অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি অতিরিক্ত দায়রা জজ এবং সহকারী দায়রা জজ নিয়োগ করবেন। তার মানে আমরা দেখতে পাচ্ছি কনস্টিটিউশনের 133-তে বলা আছে যে রাষ্ট্রপতি কেবলমাত্র কাদের নিয়োগ করবেন, এক হচ্ছে অতিরিক্ত দায়রা জজ এবং সেকেন্ড হচ্ছে সহকারী দায়রা জজ, মানে জয়েন্ট সেশন জাজকে নিয়োগপ্রাপ্ত করবেন। এবং প্রথমে যে দায়রা জজ থাকেন তাকে কে নিয়োগ করবেন? সরকার নিয়োগ করবেন, যেটা আমরা 1 নাম্বারে দেখে নিলাম। অ্যান্ড ফিফথে আসলাম, সরকার দায়রা জজকে এক বা একাধিক আদালত পরিচালনার জন্য অন্যত্র অতিরিক্ত দায়রা জজ হিসেবে নিযুক্ত করতে পারেন। চলুন এবার দেখে নেওয়া যাক সেকশন 31। সেকশন 31-এ বলা আছে সেন্টেন্স হুইচ হাইকোর্ট ডিভিশন অ্যান্ড সেশন জাজেস মে পাস। হাইকোর্ট বিভাগ ও দায়রা জজ যে দণ্ড দিতে পারেন। প্রথমতই হাইকোর্ট বিভাগ যে কোনো দণ্ডাদেশ দিতে পারেন, তবে দায়রা জজের মৃত্যুদণ্ডাদেশ বা যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার অধিকার থাকলেও হাইকোর্ট বিভাগের রেফারেন্স ব্যতীত দায়রা জজের ডেথ সেন্টেন্স অনুমতি দিলে তবেই মৃত্যুদণ্ডাদেশ কার্যকর হবে। তাছাড়া হাইকোর্টের অনুমতি ব্যতীত মৃত্যুদণ্ডাদেশ কার্যকর হবে না। হাইকোর্ট চাইলে রায় পরিবর্তন করে যে কোনো দণ্ডাদেশ দিতে পারেন। সেকেন্ডে আসি, সহকারী দায়রা জজ মৃত্যুদণ্ডাদেশ ও 10 বছরের অধিক কারাদণ্ড ব্যতীত আইনে অনুমোদিত যে কোনো দণ্ডই দিতে পারবেন। অর্থাৎ জয়েন্ট সেশন জাজ যিনি আছেন, আমাদের 3 নাম্বার সেশন জাজ, তিনি 10 বছরের কারাদণ্ড ব্যতীত এবং মৃত্যুদণ্ডাদেশ বা যাবজ্জীবন কারাদণ্ড ব্যতীত আইনে অনুমোদিত যে কোনো দণ্ডই তিনি দিতে পারবেন। সেকশন 6-এ বলা ছিল ক্লাসেস অফ ক্রিমিনাল কোর্টস সম্পর্কে, এবং সেখানে আমরা দেখতে পেরেছি দ্য কোর্স অফ ম্যাজিস্ট্রেট ক্লাসেস অফ ক্রিমিনাল কোর্টসের একটি অন্যতম অংশ। এবং ক্লাসেস অফ ক্রিমিনাল কোর্সে যে কোর্স অফ ম্যাজিস্ট্রেট রয়েছে তার 2 ধরনের কোর্স অফ ম্যাজিস্ট্রেট ছিল। সেখানে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবার 2 ভাগে ভাগ করা হয়েছিল। একটি ছিল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, আরেকটি ছিল নন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বলতে মেট্রোপলিটন এরিয়ার মধ্যে যে ম্যাজিস্ট্রেট গুলো অবস্থান করে তাদেরকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বলা হয়। তার মানে এই সেকশন 32-তে বলা আছে সেন্টেন্স হুইচ ম্যাজিস্ট্রেট মে পাস, এবং এখানে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সম্পর্কে বলা আছে যে তাদের এখতিয়ার কি হতে পারে এবং তারা কত টাকা অর্থদণ্ড দিতে পারেন। কোর্স অফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট যিনি আছেন তিনি 5 ইয়ার্স সলিটারি কনফাইনমেন্ট এবং ফাইন 10,000 টাকা দিতে পারেন। 5 ইয়ার্স সলিটারি কনফাইনমেন্ট মানে 5 বছরের নিঃসঙ্গ কারাবাস এবং সাথে 10,000 টাকা অর্থদণ্ড তিনি দিতে পারেন। সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেটের রয়েছে 3 ইয়ার্স সলিটারি কনফাইনমেন্ট এবং 5,000 টাকা। 3 ইয়ার্স সলিটারি কনফাইনমেন্ট সম্পর্কে বলতে 3 বছরের নিঃসঙ্গ কারাবাস এবং 5,000 টাকা জরিমানা। থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেটে বলা আছে 2 ইয়ার্স ইমপ্রিজনমেন্ট এবং ফাইন 2,000 টাকা। থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেটে বা তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট বলতে এখন বর্তমানে কিছু নেই। নিয়োগ প্রাপ্তির পর থেকেই বিচারালয়ে বসে ক্ষমতা প্রাপ্তির পর থেকে সকল জজকেই সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেট হিসেবে ধরা হয়। ধন্যবাদ সকলকে ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য। আশা করি আপনাদের ভালো লেগেছে এবং ভিডিওটি আপনাদের উপকারে আসবে। অবশ্যই ভিডিওটি ভালো করে দেখবেন এবং ভালো করে বোঝার চেষ্টা করবেন। যদি বুঝতে না পারেন অবশ্যই জানাবেন, এবং কোন বিষয়ে সমস্যা হচ্ছে আমাদের সাথে কন্টাক্ট করার চেষ্টা করবেন। ধন্যবাদ। হ্যালো।